Hello everyone, welcome to my channel English Grammar Tutorial. তাহলে অলরেডি বাজেট পেশ হয়ে গেছে। তোমরা জানো যে প্রায় 50,000 শিক্ষক নিয়োগ হতে চলেছে। তাহলে অনেক দিন পর যারা তোমরা শিক্ষক নিয়োগের জন্য বসেছিলে তাদের জন্য এটা একটা খুব দারুণ খবর আমরা বলতে পারি। তাই আর আমাদের বসে থাকলে হবে না, এরপর প্রচণ্ড হারে আমাদের কি করতে হবে, প্রস্তুতিতে লেগে পড়তে হবে। আর টাইম নষ্ট করার কোনো স্কোপ নেই। প্রথমেই তোমরা চেষ্টা করবে টেটটাকে ক্লিয়ার করে রাখার। কারণ কি, টেট সমস্ত টিচারকেই কিন্তু ক্লিয়ার করতে হবে। এবং তোমরা জানো যে আগের দিন থেকে আমি তোমাদের জন্য চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজির জন্য ইউটিউবে ক্লাস শুরু করে দিয়েছি। এর আগে আমি তোমাদের ইংলিশ পুরোটাই পড়াতাম, ইংলিশ পেডাগজি গ্রামার পুরোটাই, প্রাইমারি টেটের জন্য। আপার প্রাইমারিতে এবং প্রাইমারি দুটো ক্ষেত্রেই কিন্তু চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি আর ইংলিশ পেডাগজি মারাত্মক ভূমিকা প্লে করবে তোমার স্কোরটাকে ভালো করার জন্য, অন্যদের থেকে এগিয়ে থাকার জন্য। কারণ কি, চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি প্রায় 70 নাম্বার থাকে বিভিন্ন সাবজেক্ট মিলিয়ে। ক্লিয়ার? আগের দিনের ক্লাসে ফার্স্ট ক্লাসে আমরা গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট স্টার্ট করেছিলাম। আমি তোমাদের বলেছিলাম বইয়েতে যেভাবে আছে এইভাবে পড়লে হবে না, কারণ বাংলা বইগুলো খুব একটা স্ট্যান্ডার্ড বা ভালো বই নয় বলেই আমি মনে করি। ক্লিয়ার? তাই আমাদের কি করতে হবে, কোয়েশ্চেন প্যাটার্ন যেমন হবে সেই অনুযায়ী পড়াশোনাটা করতে হবে। আগের সরকার একরকম ছিল, এবারে অন্য সরকার এসছে, এবারে কিন্তু আমাদের প্যাটার্নটা সিটেট অনুযায়ী হবে, আগের মতো আর হবে না। তাই আগের দিনে আমরা গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট থেকে ডেভেলপমেন্ট অনেকটাই আলোচনা করেছিলাম। গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট এটা হচ্ছে একটা অনেক বড় চ্যাপ্টার। এই ক্লাসটা আমাদের ধারাবাহিক করতে হবে। গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টটাকে ভালো করে আমরা বুঝলে তবেই কিন্তু আমরা চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজির বাকি যে থিওরিজগুলো আছে, যে টপিকসগুলো আছে, সেগুলোকে আমরা ভালো করে বুঝতে পারবো। তাই এই টপিকটা চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজির মধ্যে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট ভেরি ভেরি ভাইটাল। আগের দিন আমরা ডেভেলপমেন্ট আলোচনা করে নিয়েছি। তোমাদের আমি বলেছি যে এমনভাবে আমি তোমাদেরকে বোঝাবো তোমরা তোমাদের যে কোনো বন্ধুদেরকে অনায়াসে এই টপিকটা খুব ভালো করে বুঝিয়ে দিতে পারবে। বই থেকে যে টপিকগুলো তোমরা বুঝতে পারতে না, এই ক্লাসের মাধ্যমে একদম ক্লিয়ার হয়ে যাবে। আজকে আমাদের আগের দিন ছিল পার্ট 1, এখানে আমি লিখে দিই। আজকে হচ্ছে আমাদের গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের পার্ট 2। আজকে আমরা বেসিক্যালি গ্রোথ নিয়ে আলোচনা করব, আমরা ম্যাচুরেশন নিয়ে আলোচনা করব, আমরা হেরিডিটি আর এনভায়রনমেন্ট নিয়ে আলোচনা করব, জেনোটাইপ ফেনোটাইপ, আর একটা কি কন্টিনিউটি ডিসকন্টিনিউটি। তোমরা অনেকেই আমাকে বলেছো যে স্যার আপনি কিন্তু এগুলোর বাংলা লিখে দিন। দেখো, বাংলা তো আমি অবশ্যই এখানে বোর্ডেতে লেখার জায়গা নেই বলে লিখতে পারছি না। অনেকেই আবার বলেছো আপনি কেন ডিজিটাল বোর্ড ব্যবহার করেন না। দেখো, ডিজিটাল বোর্ডে আমার চোখের সমস্যা আছে বলেই আমি ডিজিটাল বোর্ড ব্যবহার করতে পারি না। ক্লিয়ার? তাহলে কিন্তু কথা দিচ্ছি এমনভাবেই তোমাদেরকে আমি কনসেপ্টগুলো করাবো, কোনো অসুবিধা হবে না। প্রত্যেকটা যে আমি কনসেপ্ট ক্লিয়ার করব তার বাংলা মানে বলে দেবো। আমি আগের দিন বলেছিলাম তোমরা খাতা আর পেন নিয়ে বসবে, খাতা আর পেনে বাংলা মানেগুলো খাতাতে লিখে নেবে। ক্লিয়ার? তাহলে আজকে আমরা যে টপিকটায় ঢুকে যাব সেটা হচ্ছে গ্রোথ। গ্রোথ মানে বৃদ্ধি। আগের দিন আমরা ডেভেলপমেন্ট আলোচনা করেছিলাম যে সারা লাইফ ধরে চলতে থাকে, একদম গর্ভস্থ অবস্থায় থেকে, মায়ের পেট থেকে শুরু করে একদম ডেথ, মৃত্যু পর্যন্ত। আজকে দেখা যাক গ্রোথ। গ্রোথের বাংলা মানে হচ্ছে বৃদ্ধি, এটা তোমরা সবাই জানো। গ্রোথ প্রথম পয়েন্ট কি, কোয়ান্টিটেটিভ চেঞ্জ। বাংলা মানে লিখে নাও পরিমাণগত পরিবর্তন। আর আমরা ডেভেলপমেন্ট কি দেখেছিলাম, ডেভেলপমেন্টে কোয়ালিটেটিভ, গুণগত। এখানে কেন পরিমাণগত? পরিমাণ অর্থাৎ যেটাকে আমরা মাপতে পারি, যে জিনিসটাকে মাপা যায় সেটাই হচ্ছে আমরা গ্রোথের আন্ডারে রাখবো, বৃদ্ধির আন্ডারে। কিভাবে দেখো, ন্যারো ডোমেন, আমরা কিন্তু কোয়ান্টিটেটিভে আসবো আরও, আগে আমরা দেখে নিই ন্যারো ডোমেন মানে কি। গ্রোথের মধ্যে একটা পয়েন্ট আছে ন্যারো ডোমেন, অর্থাৎ সংকীর্ণ ক্ষেত্র। ডেভেলপমেন্টে আমরা দেখেছিলাম ব্রড, বিশাল বড়, সমস্ত লাইফটা ধরে কিন্তু ডেভেলপমেন্ট হতে থাকে। গ্রোথ ন্যারো, সংকীর্ণ। ডোমেন মানে হচ্ছে ক্ষেত্র, ন্যারো মানে হচ্ছে সংকীর্ণ। কেন? কারণ এটা শুধুমাত্র যেটার পরিবর্তন হয় সেটা হচ্ছে ফিজিক্যাল আসপেক্ট, অর্থাৎ দৈহিক যে জিনিসগুলো রয়েছে সেগুলো কি কি দেখো, আমাদের হাইটের পরিবর্তন, ওয়েট, সাইজ, শেপ অফ বডি। কেন এগুলোকে আমরা গ্রোথ বা বৃদ্ধির মধ্যে রাখবো? তোমার ধরো 20 বছর বা 30 বছর বয়স, তোমার হাইট 5 ফুট 5 ইঞ্চি, তোমার হাইট কিন্তু আর বাড়বে না। একটা সময় তুমি ছোট ছিলে, এই সময় গিয়ে তোমার বৃদ্ধি হয়েছে, হাইট কিন্তু আর বাড়বে না। ক্লিয়ার?
এরপরে আছে কি ওয়েট। তুমি বলতে পারো যে আমার ওয়েট কমতে পারে, বাড়তে পারে, কিন্তু এটাকে আমরা পরিমাপ করতে পারবো, মাপতে পারবো। যেমন তোমার হাইট আমি মাপতে পারবো 5 ফুট 6 ফুট, তোমার ওয়েট আমি মাপতে পারবো 60 কেজি, 70 কেজি, 65 কেজি, এটাকে আমি মাপতে পারবো। কিন্তু অর্থাৎ তাহলে কি, প্রথম পয়েন্টে আমরা কি দেখেছিলাম, কোয়ান্টিটেটিভ চেঞ্জ, পরিমাণগত পরিবর্তনই হচ্ছে বৃদ্ধি। অর্থাৎ যে বৃদ্ধিটাকে একটা সময় পর্যন্ত থেমে যেতে পারে, বা আরও আমরা কি আরও সহজ করতে পারি, যে জিনিসটাকে আমরা কোনো একটা পয়েন্ট দিয়ে মাপতে পারি। হাইট আমরা মাপতে পারি, ওয়েট আমরা মাপতে পারি, আমরা সাইজ, অর্থাৎ কি আমাদের জুতোর সাইজ কি হবে, 9 হবে, 7 হবে, 8 হবে, আমরা মাপতে পারি। আমাদের বিভিন্ন যে ফিজিক্যাল বা শরীরের যে সাইজগুলো আছে সেগুলোকেও আমরা মাপতে পারি। আর একটা কি, শেপ অফ বডি, বিভিন্ন মানুষের বিভিন্ন রকমের শেপ হয়, সেই শেপটাকেও আমরা মাপতে পারি। মেয়েদের একরকম শেপ, ছেলেদের একরকম শেপ, বাচ্চাদের একরকম শেপ, বড়দের আর একরকম শেপ, বিভিন্ন শেপ হয়, এবং সেই শেপটাকে আমরা বিভিন্ন প্যারামিটার্স দিয়ে মেপে ফেলতে পারি। তাহলে গ্রোথ বা বৃদ্ধি কি, এটা হচ্ছে কোয়ান্টিটেটিভ চেঞ্জ, পরিমাণগত পরিবর্তন, যে পরিবর্তনটাকে আমরা কোনো একটা প্যারামিটার দিয়ে মাপতে পারবো, দ্যাট ইজ কল্ড গ্রোথ। আশা করছি এইটুকু ক্লিয়ার হয়েছে। নেক্সট, সব থেকে ভাইটাল, নট এ লাইফ লং প্রসেস। নট আ লাইফ লং প্রসেস, এটা সারা জীবনব্যাপী প্রক্রিয়া নয়। আর আমরা ডেভেলপমেন্টে দেখেছিলাম কি, এরপরে আমি একটা ক্লাস নিয়ে আসবো যেখানে গ্রোথ আর ডেভেলপমেন্টের মধ্যে যে পার্থক্যটা রয়েছে সেটাকে আমি ছকের মাধ্যমে দেখাবো। আগে কনসেপ্ট ক্লিয়ার করা দরকার। তাহলে গ্রোথ কি, গ্রোথ কোনো লাইফ লং প্রসেস নয়। অর্থাৎ সারা জীবন ধরে কিন্তু তোমার গ্রোথ হবে না। তোমার একটা পর্যায়ের পরে গিয়ে তোমার হাইট সেটা ফিক্সড হয়ে যাবে, তোমার যে শেপ সেটাও ফিক্সড হয়ে যাবে, তোমার যে পায়ের বা হাতের বা কিছুর সাইজ আছে সেগুলোও কিন্তু ফিক্সড হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে এগুলোকে আমরা কি করতে পারি, মাপতে পারি, এবং এগুলো কি সারা জীবন ধরে চলতে থাকবে না। কি আছে, টিল ম্যাচুরিটি। টিল ম্যাচুরিটি মানে কি, পরিপক্কতা। ম্যাচুরিটির বাংলা মানে পরিপক্কতা। বাংলায় এর যে টার্মগুলো রয়েছে তোমরা আগে ইংলিশে শিখে রাখবে, কারণ ইংলিশে শিখে রাখলে কিন্তু তোমাদের পরীক্ষাতে বেশি কাজে লাগবে। কারণ এর বাংলা টার্মগুলো খুব বাজে, বিভিন্ন বইতে বিভিন্ন রকম। ওই জন্য আমি বাংলা বই খুব একটা প্রেফার করি না। আমি কিন্তু বিভিন্ন ইংলিশ বই পড়ে সেখান থেকে ডিস্টার্ব করে এনসিইআরটি অনুযায়ী তোমাদেরকে আমি পড়াচ্ছি। ক্লিয়ার? তাহলে টিল ম্যাচুরিটি মানে কি, ম্যাচুরিটি মানে কি, আমরা এই যে তুমি যখন ক্লাস 5-এ পড়তে আর এখন তুমি ক্লাস বিএড পাস করে গেছো, তাহলে তোমার আগের যে ম্যাচুরিটি ছিল আর এখনকার ম্যাচুরিটির মধ্যে তফাৎ এসছে। কিন্তু একটা জিনিস হচ্ছে, ম্যাচুরিটি মানে কি, একটা সময়ের পর তোমার আর হাইট আর বাড়বে না, একটা সময়ের পর তোমার যে পায়ের সাইজ সেটাও কিন্তু আর বাড়বে না। তাহলে দ্যাট ইজ কল্ড গ্রোথ। এটা কিন্তু লাইফ লং প্রসেস নয়, সারা জীবন ধরে কিন্তু এটা তোমার চলতে থাকবে না। হ্যাঁ, তোমরা বলতেই পারো যে ওয়েটের তো আপ ডাউন হতে পারে, কিন্তু কি, ওয়েটের আপ ডাউন হতে পারে, কারোর অনেক সময় 60 হতে পারে, কারো আবার 70 হয়ে যেতে পারে, কেউ আবার ডায়েট করলে সেটা আবার 60-এ চলে আসতে পারে। কিন্তু এটা কি, এটাকে আমরা মাপতে পারবো। ক্লিয়ার? তাহলে আরও একটা কি, গ্রোথ কি, এটা কিন্তু লাইফ লং প্রসেস নয়, ম্যাচুরিটি বা পরিপক্কতায় গিয়ে কোনো একটা পয়েন্ট অফ টাইমে গিয়ে সেটা কিন্তু ফিক্সড হয়ে যায়। ক্লিয়ার? নেক্সট, ইররিভার্সিবল। ইররিভার্সিবল মানে কি, অপরিবর্তনীয়, যেটাকে পরিবর্তন করা আর যাবে না। যেমন তোমার হাইট 30 বছরে 60 ফিট হয়ে গেছে, এই 6 ফিট হয়ে গেছে, তোমার হাইটটাকে কি কম করে আমরা 4 ফিটে আনতে পারবো, বা ওই 6 ফিটটাকে আমরা 12 ফিটে নিয়ে যেতে পারবো? পারবো না। তাহলে গ্রোথ কি, গ্রোথ হচ্ছে ইররিভার্সিবল, অপরিবর্তনীয়, যেটাকে কোনোভাবেই পরিবর্তন করা যায় না। কিন্তু আমরা বিকাশে কি দেখেছিলাম, বিভিন্ন সময়ে টাইম টু টাইম সেটাকে আমরা প্র্যাকটিস করার ফলে সেটাকে কিন্তু আমরা কি করতে পারি, রিভার্স করতে পারি, পরিবর্তন করতে পারি। কিন্তু বৃদ্ধি কি, বৃদ্ধিকে কোনোভাবেই পরিবর্তন করা যায় না। সেটা যখনই কোনো একটা ম্যাচুরিটিতে গিয়ে ফিক্সড হয়ে যাবে, সেটা সেই জায়গাতেই থাকবে, না সেটাকে কমানো যাবে না সেটাকে বাড়ানো যাবে। আশা করছি ক্লিয়ার কনসেপ্ট। তাহলে গ্রোথ আমরা পড়লাম, কিন্তু এই গ্রোথের মধ্যে অনেকগুলো সাব টপিক আছে, সেই সাব টপিকগুলোকে কিন্তু আমাদের ছোট্ট ছোট্ট করে জানতে হবে, খুব একটা পড়তে হবে না। ক্লিয়ার? যেমন কি, এই গ্রোথের মধ্যে আমরা একটা জিনিস দেখব, সেটা হচ্ছে ম্যাচুরেশন। ম্যাচুরেশনের বাংলা মানে আমি বলে দিয়েছি, পরিপক্কতা। এখানে আমরা কি দেখছি, বায়োলজিক্যাল গ্রোথ আর ডেভেলপমেন্ট। বায়োলজিক্যাল গ্রোথ আর ডেভেলপমেন্ট মানে কি, যদি আমরা সহজে বুঝি, ধরো তুমি একটা 2 বছর বয়সী ছেলেকে কিছু একটা কাজ দিলে, কোনো একটা 10 কেজি ওয়েট চাগাতে দিলে, আর একটা কী করলে, একজন 15 বছর বয়সী আর একটা বালককে সেই একই 10 কেজি ওয়েট চাগাতে দিলে, তাহলে নিশ্চয়ই 2 বছরের ছেলেটা সেটাকে চাগাতে পারবে না। তাহলে কি,
ম্যাচুরেশন মানে কি? বায়োলজিক্যাল গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, অর্থাৎ তোমার যে বায়োলজিক্যাল দেহের বা শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের যে বৃদ্ধি, সেই বৃদ্ধিটাই কি? ম্যাচুরেশন। তার মানে কি? তুমি একটা বয়সে যে জিনিসটা পারছো না, আর একটা বয়সে গিয়ে যখন তোমার দৈহিক সেই বিকাশটা ঘটে যাবে বা বৃদ্ধিটা ঘটে যাবে, তখন গিয়ে কিন্তু তুমি সেই কাজটা অনায়াসে করতে পারবে। আর একটা কি, এখানে দেখো সিড। সিড মানে আমরা কি জানি? গাছের যে বীজ, যেটাকে যখন আমরা বপন করি, উইথ টাইম, সময়ের সঙ্গে সঙ্গে সেটা কিসে পরিণত হয়ে যায়? একটা বড় গাছে পরিণত হয়ে যায়। একটা ধরো ছোট্ট আমরা এইটুখানি গাছ পুঁতে দিলাম, আমরা দেখলাম 30 বা 40 বছর পরে গিয়ে সেটা একটা বিশাল আকৃতির গাছে পরিণত হয়ে গেছে। তার মানে কি? সেই গাছটার ম্যাচুরিটি হয়ে গেছে। কিন্তু ওই 30-40 বছরের পর ওই ফিক্সড ওই হাইটটাই কিন্তু তার হয়ে যাবে। সে কিন্তু একদম বাড়তে 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 কিন্তু আকাশে চলে যাবে না। কারণ কি? গ্রোথ মানে কি? একটা সময়ের পর সেটা ফিক্সড হয়ে যাবে। সেটাই কিন্তু এই ম্যাচুরেশনের পার্ট। ম্যাচুরেশন মানে কি? ওই যে আমি বললাম, ধীরে 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 কী করা? হেরিডিটি, বা যেটা আমরা একটু পরেই জানবো, বংশগতি। অর্থাৎ কি? আস্তে 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 তোমার দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কী হতে থাকবে? বৃদ্ধি পেতে থাকবে। ক্লিয়ার? ম্যাচুরেশন মানে কি? এরপরে কি একটা আমরা ডেফিনেশন বা সংজ্ঞা দেখব, ডেভেলপমেন্টের একটা সংজ্ঞা দেখব। উডওয়ার্থ বলে একজন মনোবিজ্ঞানী, তিনি বলেছেন ডেভেলপমেন্ট মানে হচ্ছে হেরিডিটি আর হেরিডিটি, বংশগতি, আর এনভায়রনমেন্ট মানে হচ্ছে পরিবেশ। এই দুটোর গুণফল বা এই দুটোকে মিশিয়ে দিলে আমরা ডেভেলপমেন্টের সঠিক ডেভেলপমেন্ট পাবো বা বিকাশ আমরা পাবো। কিভাবে? ধরো হেরিডিটি মানে কি? হেরিডিটি মানে হচ্ছে বংশগতি, অর্থাৎ তোমাদের কিভাবে সেটা এক্সাম্পলের মাধ্যমে আমরা বুঝবো। হেরিডিটি, বংশগতিতে কিভাবে আমরা ডেভেলপমেন্টটাকে আইডেন্টিফাই করব? বংশগতি দিয়ে আই কালার, চোখের রং, হেয়ার কালার, চুলের কালার, ব্লাড গ্রুপ, রক্তের গ্রুপ। অর্থাৎ আমরা একটা হেরিডিটি বা বংশগতিতে টেন্ডেন্সি দেখতে পাই যে যদি কারোর বাবা বা মা একটু ফর্সা হয়, তার ছেলে বা মেয়ে ফর্সা হওয়ার টেন্ডেন্সি বেশি থাকে। বা কারোর বাবা মা মায়ের চোখের রং যদি নীল হয়, টেন্ডেন্সি থাকে তাদের সন্তানের চোখের রং নীল হবে। কারোর বাবা বা মায়ের ব্লাড গ্রুপ যেটা হয়, প্রবণতা থাকে তার ব্লাড গ্রুপ সেম হবে। আর এনভায়রনমেন্ট বা পরিবেশের ফলে কিভাবে বিভিন্ন ওই ডেভেলপমেন্ট বা বিকাশ নির্ভর করে, বা তার এফেক্ট, প্রভাব কীভাবে হতে পারে? ডিজিজ, রোগ। বংশগতির উপরে কিন্তু রোগ নির্ভর করে না। ধরো তুমি কোনো একটা পরিবেশে গেছো, হঠাৎ তুমি গরম থেকে ঠান্ডার পরিবেশে গেছো, তাহলে তোমার ঠান্ডা লেগে যেতে পারে। সেটা কার উপর নির্ভর করে? এনভায়রনমেন্ট বা পরিবেশের উপর। আর একটা কি? অ্যাকসেন্ট। অ্যাকসেন্ট মানে হচ্ছে উচ্চারণ। ধরো তুমি বাংলায় বা ভারতে জন্মগ্রহণ করেছো, কিন্তু 2 বছর বা 3 বছর বয়সে তোমার বাবা মা ইংল্যান্ডে পোস্টিং হয়ে গেল চাকরি সূত্রে। তাহলে সেখানে গিয়ে তুমি কি আর বাঙালিদের মতো কথা বলবে? না, তোমার অ্যাকসেন্ট বা তোমার কথা বলার যে উচ্চারণ, সেই উচ্চারণটা কিন্তু ব্রিটিশদের মতো হয়ে যাবে। আর একটা কি? ওয়েটটা কিভাবে এনভায়রনমেন্টের উপর নির্ভর করে? তুমি একটা খুব গরমের দেশে আছো, তোমার খুব কষ্ট হচ্ছে, তুমি খেতে পারছো না, কিন্তু একটা তুমি মনোরম পরিবেশে গেলে, সেখানে গিয়ে তুমি অনেকটা পরিমাণ খেলে, খাওয়ার পর তোমার কি হলো? ওয়েট বাড়তে থাকলো। তাহলে উডওয়ার্থ কি বলেছে? এই ডেফিনেশনটাকে মনে রাখবে। উডওয়ার্থ বলেছে ডেভেলপমেন্ট বা বিকাশ হলো হেরিডিটি মানে হচ্ছে বংশগতি, এনভায়রনমেন্ট মানে পরিবেশ, এই দুটোর মিথস্ক্রিয়ার ফলে বিকাশ আমাদের সম্পূর্ণ রূপ লাভ করে। এই ডেফিনেশনটাকে মনে রাখবে। এবং যদি তোমাদের পরীক্ষায় প্রশ্ন এসে যায় যে চোখের রং কার মধ্যে পড়ে, হেরিডিটি, এনভায়রনমেন্ট বা বিভিন্ন অপশান দিয়ে দেয়, তোমরা তাহলে হেরিডিটিকে টিক মেরে দেবে। ক্লিয়ার? তার এই যদি তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে যে আই কালার কার মধ্যে পড়ে, গ্রোথ না ডেভেলপমেন্ট, তোমরা অনায়াসে বুঝতে পেরে যাবে এটা ডেভেলপমেন্ট। ডেভেলপমেন্টের কোন পার্ট? হেরিডিটি আর এনভায়রনমেন্টের যে সংযোগ, সেটা কে ডেফিনেশন দিয়েছে? উডওয়ার্থ। তাহলে এটাকে কিন্তু খাতায় নোট ডাউন করতে হবে। হেরিডিটি বাংলা মানে হচ্ছে বংশগতি, এনভায়রনমেন্টের বাংলা মানে হচ্ছে পরিবেশ। ক্লিয়ার? এরপরে আমরা এই ডেভেলপমেন্টেরই পার্ট হিসাবে, হেরিডিটি আর এনভায়রনমেন্টের পার্ট হিসাবে দুটো জিনিস আমরা মনে রাখবো, যেটা আমাদের পরীক্ষায় খুব আসে। একটা হচ্ছে জেনোটাইপ আর একটা হচ্ছে ফেনোটাইপ। জেনোটাইপ মানে কি? জেনোটাইপ মানে হচ্ছে একটা জীবের পুরো ডিএনএর হিস্ট্রি। অর্থাৎ তোমরা কোনো জীবের ডিএনএ, তার হিস্ট্রি, অর্থাৎ তার পুরো বংশগতির যে ইতিহাস, সেই ইতিহাসটাকে আমরা কিসের মাধ্যমে পাই? জেনোটাইপের মাধ্যমে। কোন টেস্টের ফলে পাই? ডিএনএ। অনেক সময় দেখবে তোমরা ধরো কোনো ক্রাইম থ্রিলার দেখছো, সেখানে অনেক সময় মার্ডার হওয়ার পর
অনেক সময় কি করা যায় না, যাকে মার্ডার করা হয়েছে তাকে ক্ষতবিক্ষত করে দেওয়া হয়েছে যে তাকে কোনোভাবেই চেনা যাচ্ছে না যে এটা কে। কিন্তু অনেক সময় তার বাবা মা যখন গিয়ে বলে যে না এটা মনে হচ্ছে যে এটা আমাদের সন্তান, কিন্তু পুলিশ কোনোভাবে আইডেন্টিফাই করতে পারছে না, ফরেন্সিকও আইডেন্টিফাই করতে পারছে না, তখন কি টেস্টের প্রয়োজন হয়ে পড়ে ডিএনএ। যদি আমরা ডিএনএ টেস্ট করি, বডি যতটাই ডিকম্পোজড বা ক্ষতবিক্ষত হয়ে যাক না কেন, না চেনা যাক না কেন, বাবা মা এবং তার সন্তানের যদি ডিএনএ টেস্ট করা যায় তাহলে কিন্তু তার বংশগতি থেকে ধরে নেওয়া যাবে যে ওদেরই সন্তান। তাহলে জেনোটাইপে আমরা কি আলোচনা করি? জেনোটাইপে আমরা পুরো বংশগতি, কমপ্লিট হেরিডিটি, বংশগতির যে ইতিহাস সেটাকে আমরা যাচাই করতে পারি জেনোটাইপে ডিএনএ টেস্টের মাধ্যমে। ক্লিয়ার? এরপরে কি ফেনোটাইপ। ফেনোটাইপ ডিএনএ, জেনোটাইপে যেমন ডিএনএ যেটাকে কিন্তু খুব একটা চোখে দেখা যায় না, তুমি কিন্তু ডিএনএকে চোখে দেখতে পারবে না, কিন্তু ফেনোটাইপে যে ডেভেলপমেন্ট বা বিকাশটা ঘটবে বাহ্যিক দিক দিয়ে, যেটাকে তুমি চোখে দেখতে পাবে। কিভাবে? যেমন আই কালার, চোখের রং, বাবা মায়ের থেকে এসছে চোখের রংটা, তুমি বুঝতে পারবে, চোখে দেখে বুঝতে পারবে, কিন্তু চোখে দেখে তুমি ডিএনএ ধরতে পারবে না। আর একটা কি হেয়ার কালার, চুলের রং, তুমি চুলের রং দেখে বাবারও চুলের রং লাল এই বাদামি রঙের, আর তার ছেলে যেটা জন্মেছে তারও প্রায় চুলের রং বাদামি কালারে, তাহলে তুমি এটা আইডেন্টিফাই করতে পারবে যে না এটা এরই সন্তান, আমরা আইডেন্টিফাই করতে পারি। এরপরে কি ব্লাড গ্রুপ, অনেক সময় বি পজিটিভ হলে বা বি নেগেটিভ হলে তাদেরও একই ব্লাড গ্রুপ হয়, দেখা যায়। তাহলে এগুলো কি চোখে দেখতে পারবে, মানে কি তুমি ব্লাড গ্রুপ টেস্ট করলেই বুঝতে পারবে। কিন্তু এগুলোকে আমরা বাহ্যিকভাবে, ফেনোটাইপ মানে কি, ফেনোটাইপ মানে হচ্ছে বাহ্যিকভাবে বিকাশগুলোকে আমরা চোখের সামনে দেখতে পাই। কিন্তু জেনোটাইপে কি, জেনোটাইপে যখন পুরো বংশগতি ডিএনএ টেস্টের মাধ্যমে আমরা বুঝতে পারি, সেটাকে কিন্তু আমরা চোখে দেখতে পাই না। ক্লিয়ার? তাহলে জেনোটাইপ মানে কি, যেটাকে হিডেন অবস্থায়, লুকোনো অবস্থায় হেরিডিটিতে থাকে, বংশগতির মাধ্যমে আমরা চিনতে পারি। আর ফেনোটাইপ মানে কি, যেটা বাহ্যিক, যেটা আমরা সরাসরি চোখে দেখতে পাই। ক্লিয়ার? নেক্সট, এরপরে সব থেকে ভাইটাল নোট ডাউন করবে কন্টিনিউটি ভার্সেস ডিসকন্টিনিউটি। অর্থাৎ আমরা কি চ্যাপ্টার পড়ছি? আমরা পড়ছি গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। আমরা এবারে চলে এসেছি কি কন্টিনিউটি ভার্সেস ডিসকন্টিনিউটি। অর্থাৎ একটা ধারাবাহিকতা, নিরবিচ্ছিন্নতা, ধারাবাহিক, আর একটা ধারাবাহিক নয়। কন্টিনিউ মানে কি, যেটা ধারাবাহিকভাবে চলতে থাকে। ডিসকন্টিনিউ মানে কি, যেটা ধারাবাহিক চলে না, কিছুক্ষণ চললো আবার থামলো, আবার চললো আবার থামলো, এটা হচ্ছে ডিসকন্টিনিউটি। তাহলে কিভাবে বিকাশটা হয়, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট কিভাবে হয়, আমাদের দুটো থিওরির মাধ্যমে জানতে হবে, যেটা পরে আমরা যখন থিওরিতে যাব তখন তো আমরা জানবো, কিন্তু এখন যেহেতু এটা এই টপিকেরই একটা পার্ট, সেটা আমরা জেনে নেব। এখানে মনোবিজ্ঞানী কন্টিনিউটিতে যিনি সমর্থন করেছেন তিনি হচ্ছেন, বা থিওরি বলেছেন, তিনি হচ্ছেন ভাইগস্কি। আর ডিসকন্টিনিউটি মানে কি, পিয়াজে আর এরিকসন। কেন, কিভাবে, তোমাদের এবার মাথায় প্রশ্ন আসবে, কারণ এটাকে যদি আমি ব্যাখ্যা না করি তোমরা কোনোভাবেই বুঝতে পারবে না যে কন্টিনিউটি কি আর ডিসকন্টিনিউটি কি। তাহলে কন্টিনিউ মানে কি, যেটা ধারাবাহিকভাবে চলতে থাকবে। ভাইগস্কি কি বলছে? ভাইগস্কি বলছে বিকাশ আমাদের, বা গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, বা আমরা বিকাশও ধরে নিতে পারি, সেটা কি, এটা হচ্ছে একটা কন্টিনিউয়াস প্রসেস। অর্থাৎ জন্ম থেকে বা গর্ভস্থ অবস্থায় থেকে মৃত্যু পর্যন্ত ধারাবাহিকভাবে চলতে থাকবে, এখানে কোনো ব্রেক হবে না। ধারাবাহিকভাবে একটার পর একটা গ্র্যাজুয়ালি ধীরে 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 কী হবে, ডেভেলপমেন্ট বা আমাদের বিকাশ সেটা হতেই থাকবে। আমাদের ডেভেলপমেন্টটা কী হবে, একদম ধীরে 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 গ্র্যাজুয়ালি হতেই থাকবে, থামবে না। কিন্তু ডিসকন্টিনিউতে কি বলছে, পিয়াজে আর এরিকসন এরা আবার কি থিওরি দিয়েছে, তোমরা যেটা থিওরি আমরা পরে পড়বো। পিয়াজে আর এরিকসন কি বলছে? পিয়াজে আর এরিকসন বলছে যে না, একদম ধারাবাহিকভাবে কিন্তু আমাদের যে ডেভেলপমেন্ট বা বিকাশ সেটা কিন্তু ঘটবে না। তারা বিভিন্ন পর্যায়ে বা স্টেজে ভাগ করে দিয়েছে। কি বলে দিয়েছে আমরা যখন থিওরিতে জানবই, যে 2 বছর পর্যন্ত একটা ডেভেলপমেন্ট হবে, তারপরে সেটা 2 থেকে 6 আরও একরকম হবে, বা 6 থেকে 12তে আরও একরকম হবে, 12 থেকে 18তে আরও একরকমভাবে হবে। তাহলে ভাইগস্কি কিন্তু ওই পর্যায় বা স্টেজ তার বিপক্ষে, আবার এরিকসন আর পিয়াজে কি ওই স্টেজের পক্ষে, যে তারা ভাগ করে দিয়েছে, যে তারা গবেষণা করে ভাগ করেছে যে এই স্টেজে এই রকম ডেভেলপমেন্ট হবে। অর্থাৎ ধাপে ধাপে যেটা হচ্ছিল, ওরা বলছে কি একটু ব্রেক নেবে, ওখানে কি স্টেজে ভেঙে দিয়েছে, বছরে ভেঙে দিয়েছে, যে এই বছরে এইটা হবে, তারপরের বছর ওইটা হবে, তারপরের বছর আবার ওইটা হবে।
কিন্তু খুব একটা ডিফারেন্স নেই, এ সেই পর্যায়ে ভাঙেনি ভাইগস্কি, এ পুরো একসাথে ডেভেলপমেন্টটাকে নিয়ে গেছে। কিভাবে কিভাবে ব্যাখ্যা করেছেন, যেটা দুটো টার্ম আমরা বোঝার সুবিধার্থে করতে পারি। এক হচ্ছে আর্লি এক্সপিরিয়েন্স, আর একটা কি লেটার এক্সপিরিয়েন্স, অর্থাৎ পূর্ব অভিজ্ঞতা আর পরবর্তী অভিজ্ঞতা। কিভাবে আমরা বুঝতে পারি যে কিছু কিছু মনোবিজ্ঞানী কি বলছেন, বিশেষ করে আর্লি এক্সপিরিয়েন্স আর লেটার এক্সপিরিয়েন্স, ফ্রয়েড কি বলেছেন, ফ্রয়েড বলেছেন যে পূর্ব অভিজ্ঞতা আর পরবর্তী অভিজ্ঞতা এর উপরে যে বিকাশটা হয় সেটাকে তিনি খুব একটা মানতে রাজি নন। তিনি বলছেন কি, যা বিকাশ হওয়ার মোটামুটি 5 বছরের আগে হয়ে যায়। তাহলে তিনি আবার এই দুটোকে একটু সমালোচনা করেছেন। তিনি কি বলেছেন, ফ্রয়েড বলেছেন যে এই আর্লি এক্সপিরিয়েন্স, পূর্ব অভিজ্ঞতা, পরবর্তী অভিজ্ঞতা বা লেটার এক্সপিরিয়েন্স বলে খুব একটা আমরা কিছু জানি না। আমরা, ফ্রয়েড বলছে, আমি যেটা জানি সেটা হচ্ছে কি 5 বছরের আগেই যা মোটামুটি ডেভেলপমেন্ট বা বিকাশ হওয়ার হয়ে যায়। তাহলে বিভিন্ন মনোবিজ্ঞানী বিভিন্ন রকমের থিওরি দিয়েছেন, কিন্তু হাজার হাজার থিওরি আছে, হাজার হাজার মনোবিজ্ঞানীর নাম আছে, এত কিন্তু পড়ার দরকার নেই। যতটুকু প্রয়োজন ততটুকু আমরা পড়বো। তাহলে এই পার্টটা যখন আমরা ভাইগস্কি, পিয়াজে আর এরিকসনের থিওরি পড়বো তখন আমরা খুব ভালো করে জানবো। আগে আমরা ডেভেলপমেন্টের এখানে যতটুকু প্রয়োজন সেটা জানলাম। তাহলে ভাইগস্কি কি বলছেন, ভাইগস্কি বলছে ডেভেলপমেন্ট ধীরে 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 একদম সারা জীবন পর্যন্ত হতে থাকবে, সেখানে কোনো ব্রেক হবে না। কিন্তু পিয়াজে আর এরিকসন কি বলছে, পিয়াজে আর এরিকসন বলছে না, এইসব নয়, এখানে তারা বিভিন্ন স্টেজে ডেভেলপমেন্ট বা বিকাশকে ভাগ করে দিয়েছে। এই বছরে এটা হবে, এই বছরের পর থেকে অত বছর পর্যন্ত এইরকম হবে, তারপরের বছর থেকে তারপরের বছর পর্যন্ত একটা টাইম ফ্রেম তারা স্টেজে ভাগ করে দিয়েছে। তোমরা যখন অপারেশনাল যখন আমরা পিয়াজের থিওরি পড়বো তখন কিন্তু সেটা আমরা আরও ডিটেলে জানতে পারবো যে কীভাবে তিনি পর্যায়ক্রমে বিভিন্ন ডেভেলপমেন্টকে ভাগ করেছেন, কোন বছরে কোন বয়সে কী হয়। ক্লিয়ার? তাহলে যতটুকু আজকে আমরা পড়লাম সেটা কি, আমরা আজকে পড়লাম গ্রোথ, হোয়াট ইজ গ্রোথ, গ্রোথ কাকে বলে পড়লাম, আমরা ম্যাচুরেশন বা পরিপক্কতা পড়লাম, আমরা ডেভেলপমেন্ট যে উডওয়ার্থের যে ডেফিনেশন, হেরিডিটি আর এনভায়রনমেন্ট, অর্থাৎ বংশগতি আর পরিবেশের মিথস্ক্রিয়া বা মিলনের ফলে যে ডেভেলপমেন্ট হয় সেটা আমরা দেখলাম। আমরা দেখলাম এই হেরিডিটি আর এনভায়রনমেন্টের মধ্যে একটা গুরুত্বপূর্ণ পার্ট জেনোটাইপ আর ফেনোটাইপ। জেনোটাইপে আমরা কি দেখলাম, যেটাকে আমরা চোখে দেখতে পাই না, এটার যে বংশগতির যে পরম্পরা বা বংশগতির যে ইতিহাস সেটা আমরা ডিএনএ টেস্টের মাধ্যমে জানতে পারি। আর ফেনোটাইপে আমরা দেখলাম বাহ্যিক যে বিকাশ বা বাহ্যিক ডেভেলপমেন্ট সেটা আমরা কিভাবে জানতে পারি। এরপরে আমরা কি দেখলাম, কন্টিনিউটি, ডিসকন্টিনিউটি, একটা হচ্ছে ধারাবাহিক আর একটা হচ্ছে ধারাবাহিক নয়, তাদের থিওরি, কেন ধারাবাহিক নয়, ভাইগস্কি কি বলেছে, পিয়াজে কি বলেছে, এরিকসন কি বলেছে, পুরো কনসেপ্ট আমরা ক্লিয়ার করলাম। এখনও কিন্তু আমাদের গ্রোথ আর ডেভেলপমেন্টের পার্ট শেষ হয়নি। এরপরে আমাদের ডোমেন্স অফ ডেভেলপমেন্ট আছে, স্টেজেস অফ ডেভেলপমেন্ট আছে, বিভিন্ন পার্ট রয়েছে। এরপরে আমাদের নিউরোপ্লাস্টিসিটি আছে, বিভিন্ন রকমের টপিক রয়েছে। তোমরা অনেকেই বলছো যে কোয়েশ্চেন করাচ্ছেন না, কারণ দেখো আগে আমরা একটু থিওরিটাকে ভালো করে ক্লিয়ার করি। এই কনসেপ্টগুলো কিন্তু আমি যে তোমাদের বলে দিলাম, তোমরা কিন্তু খাতায় বাংলা প্রত্যেকটা বলে দিয়েছি, তোমরা কিন্তু বাংলাগুলো লিখে নেবে, কারণ বাংলাগুলো লিখে নিলে কী হবে, তোমাদের এগুলোকে বুঝতে সুবিধা হবে। এবং আমি আশা করছি যেভাবে আমি পুরো ব্যাপারটাকে সাজিয়েছি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। অনেকেই বলছো ব্যাচ খোলার কথা, দেখো ব্যাচ আমি অবশ্যই খুলবো না তা না, একটু আমাকে টাইম দাও, কিভাবে কি হয় দেখি, অবশ্যই আমি ব্যাচ খুলবো। কিন্তু আগে যে ক্লাসগুলো দিচ্ছি সেগুলো দেখে তোমরা চাইল্ড ডেভেলপমেন্ট আর পেডাগজি এটাকে খুব ভালো করে ক্লিয়ার করে নাও, কারণ চাইল্ড ডেভেলপমেন্ট আর পেডাগজি টেট পাস করার ক্ষেত্রে সর্বোপরি ভূমিকা পালন করবে, কারণ এখান থেকে প্রায় 70 নম্বর থাকবে। এবং যদি তুমি কনসেপ্ট ক্লিয়ার না করতে পারো তাহলে কিন্তু তোমার কোনোভাবেই পাস করার সম্ভাবনা নেই। কেন 70 নম্বর আগের ক্লাসে ব্যাখ্যা করে দিয়েছি, প্রত্যেক ক্লাসে একই জিনিস ব্যাখ্যা করছি না। তাহলে এরপরে যদি তোমাদের মনে হয় যে এই টপিকগুলো পড়ার পর কারোর কোথাও সমস্যা আছে, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি তোমাদের কমেন্টে রিপ্লাই করব। এরপরে আমরা পার্ট 3-তে চলে যাব। পার্ট 3-তেও আমরা স্টেপ বাই স্টেপ যাব। তোমরা যারা নতুন এই ক্লাসটা দেখছো, আগে থাকতে বলে রাখি, কেউ কিন্তু ক্লাস জাম্প করবে না। যদি তোমরা হঠাৎ করে কোনো একটা ভিডিওতে আসো, নতুন সাবস্ক্রাইবার এসছো, নতুন ক্লাস দেখতে এসছো, ভিডিওটা তোমাদের সামনে এসছে, তোমরা কিন্তু হঠাৎ করে 3 নম্বর বা 4 নম্বর ক্লাসে চলে যাবে না। তোমরা কিন্তু পরপর ক্লাসগুলো দেখবে, তবে কিন্তু সেই সিরিজটাকে তোমরা বুঝতে পারবে। আর যদি তোমরা পরপর ক্লাস না দেখো তাহলে কিন্তু সেই সিরিজটাকে তোমরা ধরতে পারবে না, এবং সিরিজ যদি ধরতে না পারো, আগের টপিকের সাথে এই টপিকের পুরোপুরি মিল সেটাও তুমি বুঝতে পারবে না। ক্লিয়ার? তাহলে পরপর সিরিজটা দেখবে, কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? আর কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবে। তাহলে আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।